আজকের গল্প চাল। শোনো, সুনন্দিতাকেই তোমায় বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। আর এ বাড়িতে থাকতে হলে আমার কথা মানা ছাড়া তোমার কাছে যে অন্য কোনো উপায় নেই, সে তুমি খুব ভালো করেই জানো। কি বা করো তুমি? রোজগারের মুরত নেই এক পয়সা, বাবার ঘাড়ে বসে দিব্যি দিন গুজরান হচ্ছে যার, তার আবার পছন্দ অপছন্দ যেন স্যান্ডো গেঞ্জির বুক পকেটের গল্প। পরের মাসে সান ফ্রান্সিসকো থেকে শ্যামলেশ বাবু আসছেন, ওর সঙ্গে ভদ্রভাবে কথা বলো। অনেক ভাগ্যে যে তোমার মতো ছেলেকে ওদের পছন্দ হয়েছে। এভাবে কথা বলছো কেন বাবা? আমি মোটেও কাঠ বেকার নয়, ফ্রিল্যান্সিং করে টাকা পয়সা কম পাই না। মাস গেলে মোটা অঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে না বটে, তবে সংসারে কিন্তু মোটামুটি টাকা দিই। তোমার কাছে ওটা মোটামুটি টাকা হতেই পারে, কিন্তু ওই টাকায় যে জলটাও গরম হয় না সে খবর রাখো। বাজার গেছো কোনোদিন হাতে ব্যাগ ঝুলিয়ে? সবজি মাছ কিনেছো পকেটে টাকা দিয়ে? গেলে বুঝতে, বাপের হোটেলে খেলে 2 টাকাকেও 10 টাকা বলে মনে হয়। বাইরে একবার বেরিয়ে দেখোই না কত ধানে কত চাল, আর কত জবে কত ছাতু হয়। হাড়ে হাড়ে বুঝতে পারবে। দেখবে তখন সকাল রাত্রি ছাতু খেয়ে দিন কাটাতে হচ্ছে। ছাতুর সঙ্গে তোমার গভীর ভালোবাসা আছে জানি, তা বলে সেই ছাতু কি আমাকে না খাওয়ালেই নয়? ঠিক করে বলো দেখি, কি চাইছো তুমি? ওই গোবদা মেয়েকে আমি বিয়ে করি যাতে তোমার ব্যবসায় সান ফ্রান্সিসকোর আমদানি শ্যামলেশ ধর ইনভেস্ট করে? যদি বলি তাই, ছোট থেকে বড় অবধি তোমায় খাওয়াতে পড়াতে শখ পূরণ করতে আমার কম খরচা তো হয়নি। এরপর তো দেখছি আমাকে ভবিষ্যতের কথা ভাবতে হবে। থিতু হওয়ার কোনো লক্ষণ তো তোমার মধ্যে নেই। অন্তত শ্যামলেশ ধরের জামাই হিসেবে পরিচিত পেলে সারা জীবন না কাজের না ভাত কাপড়ের অভাব হবে, মোটামুটি খেয়ে পড়ে জীবনটা কেটে যাবে। বাপ হিসেবে তাই উপদেশ দিচ্ছি, মূর্খের স্বর্গ থেকে নেমে এসে সুনন্দিতার সঙ্গে বাগদানটা ভালোই ভালোই সেরে ফেলো। তাতে আমার কতটা মঙ্গল হবে জানি না, তবে তোমার যে মঙ্গল হবেই তা নিয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই আমার। তুমি জানো বাবা, কি জন্য ওই ভদ্রলোক নিজের মেয়ের সম্বন্ধ আমার সঙ্গে করছে? রূপের জন্য। আমার তো সুন্দর দেখতে কেন? আমি ওই মেয়েকে। কথা শেষ করতে না দিয়ে সুকল্যাণ বাবু খিচিয়ে ওঠে। তুমি কন্দর্প কান্তি, নয়ন মনোহর, ওইটুকুই। রূপ ছাড়া তোমার আছেটা কি? পড়াশোনায় আমি যথেষ্ট ভালো, ঝুলিতে ডিগ্রিও বড় একটা কম নেই। তোমার ওই সুনন্দিতা ছবি আমি খুঁটিয়ে দেখেছি, কোনো অ্যাঙ্গেল থেকে একটু পছন্দ হয়নি আমার। আমার সঙ্গে কেন এমন করছো বাবা? কি ক্ষতি করেছি আমি? একটা মাত্র সন্তান তোমার, হাত পা বেঁধে জলে ফেলে দিতে একটু বাঁধবে না তোমার? তুমি জলে পড়বে? কিভাবে জলে পড়বে? তো সে যে তোমাকে বিয়ে করে এ বাড়িতে পদার্পণ করবে। আমার তো বেশি চিন্তা সুনন্দিতার জন্য হচ্ছে। আর ডিগ্রির গর্ব করে হবেটা কি শুনি? একটা চাকরিতেও তো টিকতে পারলে না। পারলে না হয়, একটা কথা ছিল, তা টিকবেই বা কেন? বাবুর নাকি ধরা বাঁধা কাজ করতে ভালো লাগে না। বাপের হোটেলে বিনি মাগনার খদ্দের হলে অমন অনেক ভালো লাগা মন্দ লাগা তৈরি হয়। হতো আমাদের সময়। 10টা 5টা চাকরি করতে ভালো লাগছে না শুনলে বাপ পেদি বৃন্দাবন দেখিয়ে দিত। এত চিন্তা করার দরকারটা কি? তার চেয়ে বরং বিয়েটা ভেঙে দাও। আমার মতো অধমের হাতে পড়া থেকে সুনন্দিতা বাঁচুক। আমি একটু হাত পা ছেড়ে নিঃশ্বাস নিই, একটা নতুন প্রজেক্টের কাজ চলছে। এক এক সময় তাই মনে হয় বটে, কিন্তু তুমি তো আমারই সন্তান, তাই স্নেহান্ধ ধৃতরাষ্ট্রের মতো তোমার ভবিষ্যৎ গড়ে দাও আমার কর্তব্য। তাই আর কি। আর তো ছবি ছাপা দেখার দরকার কি? বললাম তো, সরাসরি একবার দেখা করো, কথা বলো, ভালো লাগবে। কদিন আগেই তো সুনন্দিতা কলকাতা এসেছিল, সঙ্গী খুঁজছিল শহরটা ঘুরে দেখবে বলে। দেখা করে হবেটা কি? যাকে ছবিতে দেখেই পছন্দ হচ্ছে না, তাকে সামনাসামনি দেখলে কি আর বদলে যাবে কিছু? নিশ্চয়ই সে টুনটুনি থেকে রম্বা বা উর্বশী হয়ে যাবে না। আর রইল বাকি সারাদিন ঘোরা। মাপ করো আমায়, এসি ছেড়ে রোদে রোদে শহর চেনা আমার দ্বারা হবে না। জানো নিশ্চয়ই বডি শেমিং করা অপরাধ। চাইলে এজন্য সুনন্দিতা তোমায় জেলে দিতে পারে। জেলের কথা শুনে থতমত খেয়ে গেল পরীক্ষিত। এ কে রে ভাই, বাপ না কসাই, দায়িত্ব নিয়ে ছেলেকে জেলে দিতে চায়? তুমি ঠিক কি চাইছো বলো দেখি? ওই মেয়েকে বিয়ে করি, নাকি একটা ভালো চাকরি জোগাড় করি? চাকরি জোগাড় করো কিংবা না করো,
এই বাড়িতে থাকতে হলে চেনা ডাইনিং টেবিলে বসে মায়ের হাতের রান্না করা ভাত তরকারি খেতে হলে ওই মেয়েকেই তোমায় বিয়ে করতে হবে। এই আমার শেষ কথা। বাবার গমন পথের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে পরীক্ষিত। এ কি হলো তার সঙ্গে? ভেবেছিল বাপের হোটেলে খেয়ে ফ্রিল্যান্সিং করে দিব্যি একটা জীবন কেটে যাবে, কিন্তু মনে হচ্ছে তার কপালে নেই। উঠে পড়ে একটা ভালো চাকরি বা জোগাড় করতেই হবে। ওই সুনন্দিতা না ফুনন্দিতা একটা চিজ, বিদেশে থাকিস, বিদেশি ছেলে পছন্দ করে সাহেবের সঙ্গে ভেগে যা, তা নয়, বোকা মেয়ে কিনা দেশি ছেলের গলায় মালা দেওয়ার অপেক্ষায় বসে আছে। সোশ্যাল মিডিয়াতেও দেখা নেই ছাই যে অনুরোধ করব বিয়েটা করতে না। অফিসের গাড়িতে বাড়ি ফিরল পরীক্ষিত। একটা সপ্তাহ লেগেছিল চাকরি জোগাড় করতে। সেই সপ্তাহটা কেটেছে প্রায় পাগলের মতো। জব লেটার হাতে পেয়ে তারপর শান্তি। অবশ্য শুক্লা ছিল বলে, নইলে এত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া? যতই সে ভালো ছাত্র হোক না কেন, হাড়ে হাড়ে বুঝেছে পরীক্ষিত গুরুজনরা কেন বলে চাকরি ছেলের হাতের মোয়া নয়। বাধ্য ছেলের মতো মাসখানেক সেখানেই টিকে আছে সে। অবশ্য টিকে না থাকলে চলবে। ওই শ্যামলেশ ধরের হাত থেকে রেহাই মিলতে গেলে অফিসবাবু সেজে থাকা ছাড়া উপায় নেই। তার উপর চাকরি নেওয়ার সময় চুক্তি লিখে দিতে হয়েছে 5 বছরের মধ্যে এই চাকরি ছাড়বে না সে, আলাদা ঘর ভাড়া নিয়ে চলে যেতেই পারে। কিন্তু মা মা কিভাবে ওই মেজাজি স্বেচ্ছাচারী ভদ্রলোকের সঙ্গে একলা থাকবে? জন্মদাতা বাপ হয়ে একমাত্র ছেলের উপর যেরকম হুকুম চালান ভদ্রলোক, বিয়ের পর অচেনা মানুষজনের সঙ্গে থাকতে গিয়ে বেচারি মায়ের যে কি অবস্থা হয়েছিল ভেবেই পরীক্ষিতের ভয় লাগে মাঝে মধ্যে। অবশ্য মায়ের কোনো হেলদোল দেখিনি কখনো। মনে হয় এই ভদ্রলোকের সঙ্গে বেশ সুখে আছে। নিজেকে বোঝায় পরীক্ষিত, এত বছর ধরে থাকতে থাকতে মায়া পড়ে গেছে, নইলে কি আর ওই ভদ্রলোকের সঙ্গে কেউ ভালো থাকতে পারে? বাইরে রাখা সুরাকে জুতো খুলে কলিং বেলটা বাজাতেই এক পরমা সুন্দরী কন্যা এসে দরজা খুলে দিল। যদিও না সে কুচরণ কন্যা, না তার মেঘবরণ কেশ আছে, তবু সব মিলিয়ে সেই তন্নি কন্যার মধ্যে এমন কিছু আছে যা দেখে স্থান কাল ভুলে পরীক্ষিত এক দৃষ্টি তাকিয়ে রইল। মনে মনে বলল, এমন সুন্দরী সহজে চোখে পড়ে না। এর সামনে দাঁড়িয়ে তার কেমন যেন নিজেকে বান্দর বান্দর মনে হচ্ছে। মায়ের কোনো বান্ধবীর এমন সুন্দর কন্যা আছে জানা ছিল না তো। আজই মাকে দিয়ে বাপকে বলাতে হবে। এই চাকরিতে তো সে টিকে গেছেই দিব্যি, সইও করে দিয়েছে 5 বছরের বন্ডে। ইচ্ছে হলেও চাকরি ছাড়বে না। কাজেই ওই সান ফ্রান্সিসকো প্রবাসী শ্যামলেশ ধর আর তার মেয়ে ক্যান্সেল। তার বদলে এই রাজকন্যাটি কপালে জুটলে আপত্তি নেই। রাজ্য ও রাজত্বে তার কোনো লাভ নেই। আক্রোশ চিবোতে চিবোতে সে কন্যা জিজ্ঞেস করলেন, আরে আপনি কে? এভাবে বেল বাজিয়ে দাঁড়িয়ে আছেন কেন? না না, ব্যাগ থেকে কোনো জিনিসপত্র বের করবেন না। এই মুহূর্তে আমাদের কোনো কিছু কেনার দরকার নেই, আপনি আসতে পারেন। এ তো দেখছি সাংঘাতিক মেয়ে। আমার বাড়ি থেকে সেলসম্যান ভেবে আমাকে বের করে দিতে চায়। মাথা ঘুরে উঠল পরীক্ষিতের। আর একে কিনা সে একটু আগে জীবন সঙ্গিনী করার স্বপ্ন দেখছিল, সারা জীবন হাতে হাত রেখে। গম্ভীর মুখে বলল সে, আমি সেলসম্যান নই, এ বাড়ির ছেলে পরীক্ষিত। মেয়েটাকে লজ্জিত হতে দেখা গেল না, বরং বেশ গম্ভীর মুখে বলল, এই পৃথিবীতে আমরা সবাই সেলসম্যান। কেউ মেধা বেচে, কেউ রূপ বেচছে, সবাই কিনছেও প্রয়োজন মতো। বোকার মতো দাঁড়িয়ে আছো তখন থেকে। পরিচয় না দিলে জানবো কিভাবে তুমি কে? কি তোমার পরিচয়? এমন টাউস ব্যাগ নিয়ে তো সেলসম্যানরাই মালপত্র বেচতে বের হয়। কথা না বাড়িয়ে পরীক্ষিত বাড়ির ভেতর ঢুকে পড়ল। মুখখানা বেশ ঢলঢল হলে হবে কি, স্বভাবে বেশ তার্কিক। এর সঙ্গে কথা বেশি না বাড়ানোই ভালো। সোফায় বসেছিলেন ভদ্রলোক। ঢুকতেই মুখোমুখি পড়ে গেলাম। সেই আদি অকৃত্রিম সান ফ্রান্সিসকো আমদানি শ্যামলেশ ধর। কোনো উপায়ে যাকে ধরার জন্য আমার পিতৃদেব আদা জল খেয়ে পেছনে লেগেছেন। তেতো মুখে হাত জোর করে বললাম, আপনি তবে এসে পড়েছেন? কবে এলেন? কোথায় উঠেছেন? আসতে তো হলোই। নিজে চোখে জামাই পরখ না করে বিয়েটা কিভাবে দিই বলো দেখি।
তা আমার মেয়ের সঙ্গে আলাপ হয়েছে, কেমন লাগলো সুনন্দিতাকে? পছন্দ হয়? কি মারাত্মক! শুনেই তার মাথাটা কেমন ঘুরে উঠল। তবে কি ভদ্রলোক একেবারে মেয়েসহ হাজির হয়েছেন? বিয়ে দেওয়ার এত তাড়া কেন? দু চোখ ভরা শঙ্কা নিয়ে পরীক্ষিত সুনন্দিতাকে খুঁজল, কিন্তু কোনো টুনটুনি তার নজরে এলো না। আরে কি দেখছো অমন ভাবে? নিজের বাড়ি, নিজেদের ড্রয়িং রুম, হল, কিচেন অমন করে কে দেখে? ভালো কথা, প্রশ্নের উত্তর এখনো পেলাম না, কিন্তু কেমন লাগলো আমার মেয়েকে? আপনার মেয়ে? কোথায় সে? আচ্ছা বোকা ছেলে তো। শুনে ভারী রাগ হলো। জামাই সম্পর্কে কি উন্নত ধারণা! আমার মেয়েই তো তোমায় এক্ষুনি দরজা খুলে দিলেও দেখনি তখন। সুকল্যাণ দেখি একটা কথা ঠিকই বলেছিল। এ যুগে ছেলে হয়েও তুমি বড্ডই সহজ সরল। মেয়ে আমার ভালোই থাকবে। চোখের সামনে থেকে পর্দা সরে যায়। ইনিই তবে সুনন্দিতা? পরীক্ষিতের ঠোঁটে সম্মতির লাজুক হাসি ফুটে ওঠে। সেই মুহূর্তে পিতৃদেব ঘরে প্রবেশ করেন, মৃদু হাসি ঠোঁটে। তাহলে আমার পছন্দেই শেষ পর্যন্ত সম্মতি? তা সুনন্দিতাকে লাগলো কেমন তোমার? এসবের মানে কি? তুমি আমায় আগেই বলতে পারতে, চাপা গলায় বলে পরীক্ষিত। তাহলে ওর সামনে এরকম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হতো না। আহা, আমার সুনন্দিতা মা সব বোঝেন। বড় ভালো মেয়ে, তোর মতো বোকচন্দর নয়। কেন করলাম এখনো বুঝতে পারিসনি? বুঝলে সুনন্দিতা, চাকরিটা তোমার অবলা পেয়ে গেছে সত্যি, চাইলেও 5 বছরের জন্য আর ছাড়া পাবে না। এবার তুমিই বলো, এই অবলা কি তোমার মতো সবলাকে নিয়ে জীবনপথটুকু পরিক্রমা করতে পারবে? এতক্ষণে পরীক্ষিত বুঝল পিতৃদেবের গুড় উদ্দেশ্য। বাড়ির বলদটিকে চাকরিতে জোটানোর উদ্দেশ্যে সুন্দরী তন্বীকে টুনটুনি দেখিয়েছিলেন। সব জেনে বুঝেও মাতৃদেবী তার একমাত্র প্রেমিকাম পতি দেবতাটিকে ভালোবেসে চুপ করেছিলেন। ধন্য এদের ভালোবাসা, নতমস্তকে বললে সে। পিতৃদেব, তুসি তোফ হো। সিনেমাটা আমিও দেখেছি, ওই বিটকেল তোফা চাই না। সুনন্দিতা কিন্তু রাজি আছে। এবার তুই রাজি হলে এই ফাল্গুনে 4 হাত 1। কি বলেন ধর্মশাই? থুরি শ্যামলেশ, মেয়ে দিবি তো? শেষ হলো আজকের গল্প। চাল, কলমে অনিন্দিতা মুখার্জি সাহা।